পা রাখতেই হঠাৎ একটা ফুলদানি এসে সজোরে আঘাত করল আমার কপালে। এত দ্রুত ঘটে গেল ঘটনাটা যে আমি কয়েক কদম পিছিয়ে গেলাম। দুহাত রাখলাম বুকে, মাথাটা যেন ঝাঁকি খেয়ে গেল। ড্রয়িং রুমে সবাই বসা। আমাকে দেখে মা ছুটে এলেন। ভাবলাম, আমাকে না পেয়ে হয়তো উদ্বিগ্ন হয়েছিলেন। কিন্তু না। তার মুখে উদ্বেগ নয়, ছিল জ্বালাময়ী ক্রোধ। ডান গালে সপাটে কয়েকটা চড় বসিয়ে মা চিৎকার করে উঠলেন, কেন ফোন করেছিস নিবিড়কে? কেন গেলি বাহারাজের কাছে? আমার মেয়ের জীবনটা শেষ না করে তুই শান্ত হবি না? আমি মাথা নিচু করলাম আলতো করে, যেন স্বীকার করছি সবকিছু। বাহারাজ ও নিবিড় ভাই সব বলে দিয়েছে সবাইকে। দূর থেকে আপু বলল, তোর জায়গায় আমি থাকলে গলায় দড়ি দিতাম। তুই এতটাই নির্লজ্জ যে এখনো বাইরে ঘুরছিস? আমার মরে যেতে ইচ্ছে করছে তোর কাণ্ড দেখে। চোখের কোনা ভিজে গেল। পানি ঝরে পড়ল বিনা শব্দে। জাহ্নবী আমার হাতটা ধরে বলল, কাল যা ঘটেছে, তার পরদিনই তোর বাইরে যাওয়া কতটা যুক্তিসঙ্গত, হানি? অন্তত এই পরিবারের কথাটা একটু ভাবিস। ভাইয়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল দূরে। এবার সবার ভেতর দিয়ে এগিয়ে এল আমার সামনে। আমার হাতটা শক্ত করে ধরে বলল, চল, অ্যাবর্শন করাবো। এই মুহূর্তে। আমি থমকে গেলাম। বুকটা ধকধক করতে লাগল। যে অনাগত শিশুটার জন্য আজ আমি দাগী, দুশ্চরিত্রা, কলঙ্কিনী। সেই শিশুটিকেই মুছে দিতে বলছে সবাই। অথচ ওর কথা ভাবতেই দম আটকে আসে। নিঃশ্বাস ভারী হয়ে যায়। আমি নিভু নিভু কণ্ঠে বললাম, আমি অ্যাবর্শন করব না ভাইয়া। কোনো মা তার সন্তানকে ফেলতে পারে না। ভাইয়া ঝাঝালো গলায় বলল, মা? কিসের মা? এই সন্তান জন্ম নিলে তোকে সমাজ ঘৃণা করবে। এমনকি এই সন্তানও একদিন তোকে দোষ দেবে। আর একটাও কথা না। আমার খুব বলতে ইচ্ছে করল, ও আসার আগেই সব ঠিক করে ফেলব। শুধু একটু সময় চাই। আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম। তখনই শুনি বাবার কণ্ঠ। হানি, তুই আমার মেয়ে। বাবা হয়ে নিজের মেয়েকে ত্যাগ, তা আমি পারবো না। কিন্তু আজকের দিনটাই তোকে দিচ্ছি। আজই সিদ্ধান্ত নে। হয় সন্তানের বাবাকে আমার সামনে আনবি, নয়তো অ্যাবর্শন করবি। এর ব্যতিক্রম হলে আমার মুখ আর দেখতে পাবি না। আমি স্তব্ধ চোখে বাবার দিকে তাকিয়ে রইলাম। চারপাশটা হঠাৎ করেই নীরব হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। একে একে সবাই উঠে গেল। ড্রয়িং রুম খালি হয়ে গেল। আমি ছুটে চলে গেলাম নিজের ঘরে। দরজায় ছিটকিনি লাগিয়ে মেঝেতে বসে পড়লাম। ঘরের নিস্তব্ধতায় শুধুই কাঁপছিল আমার নিঃশ্বাস। আজকের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। কাপা আঙুলে ফোনটা হাতে নিলাম। বাহারাজ নামটা স্ক্রিনে ভাসে। ডায়াল করলাম। বারবার চেষ্টা করলাম। ওপাশ থেকে কেবল একটাই উত্তর, এই নাম্বারটি বন্ধ রয়েছে। আমার মনটা বারবার একটা কথাই বলছে, তুমি এত নিষ্ঠুর হতে পারো না বাহারাজ, তুমি আমাকে ধোঁকা দিতে পারো না, আমাকে দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা ছিল না। কপাল থেকে ঝরে পড়া রক্তের বেদনার থেকে মনের বেদনা বড্ড বেশি আজ। শহরে নেমে এসেছে রাত। বিদ্যুৎ চলে গেছে অনেক আগেই। আমাদের বাড়িতে জেনারেটর আছে, তাই বৈদ্যুতিক উজ্জ্বলতা আছে। কিন্তু আমার ভেতরের আলো যেন নিভে গেছে। মন বেছে নিয়েছে অন্ধকারের পথ। বাবা 3বার ভাইয়াকে খবর পাঠিয়েছে, নিয়ে আয় ওকে। ভাইয়া এসে বলল, বাবা নাকি সের কৌটা কিনে এনেছেন। আমার কথার ওপর নির্ভর করবে সিদ্ধান্ত। বাঁচবে বাবা, নাকি এই অনাগত সন্তান। আমার বুক ভেসে যাচ্ছে কান্নায়। মনে হলো আমি দুনিয়ার সবচেয়ে অপরাধী, সবচেয়ে হতভাগা এক মেয়ে। যেন আমার জীবনটার কোনো মূল্য নেই। ভবিষ্যৎ বলে কিছু নেই, আত্মমর্যাদা বলে কিছু নেই, শুধু কষ্ট, কষ্ট, কষ্ট। চোখ তুলে তাকালাম বন্ধ সিলিং ফ্যানের দিকে। চেয়ারে উঠলাম ধীরে ধীরে। ওড়না খুলে গিট বাঁধলাম ফ্যানে। গলার কাছে প্যাঁচিয়ে চোখ বন্ধ করলাম। চোখের পাতায় ভেসে উঠল বাহারাজের সাথে কাটানো রঙিন মুহূর্তগুলো। প্রেম, প্রতিশ্রুতি, তার কোমল ছোঁয়া। নিজেকে শক্ত করলাম, ধাক্কা দিলাম চেয়ারে। শুধু গলায় একটা টান। শ্বাস বন্ধ হয়ে এলো। গলার ভেতর একটা ছেঁড়া চিৎকার আটকে আছে। চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। শরীর কাঁপছে, নিঃশ্বাস বন্ধ। সব শেষ। ঠিক সেই মুহূর্তে কেউ আমার পা ধরে ফেলল। একটু বাতাস, একটু শ্বাস ফেরত এলো। চোখ খুলে নিচে তাকাতেই দেখি জাহ্নবী। চোখে আগুন, মুখে তীব্র ব্যথা। ও দ্রুত দড়ি খুলে ফেলল। আমাকে নিচে নামাল। পরক্ষণেই আমার গাল পুড়ে গেল ওর হাতের তীরতায়। জীবনে প্রথম জাহ্নবীর এই আঘাত। আমি নীরবে বললাম, তুমিই বাকি ছিলে, এবার 16 কলা পূর্ণ হলো। জাহ্নবীর গলা কাঁপছিল।
ও চিৎকার করে বলল, এই কাজ করার পরেও কি ভেবেছিলি তোকে আমরা মাথায় তুলে রাখব? আরেকটু দেরি হলে তুই আমার হাতের বাইরে চলে যেতি। এই দড়ি গলায় দেওয়ার আগে একবারও কি ভাবলি না এই পরিবারের কথা? আমি ফ্যাকাশে হাসলাম। ঠোঁটে তাচ্ছিল্য লেগে রইল। ভেবেছি বলেই তো এই পথ বেছে নিলাম, জান। আমি মায়ের ভালো মেয়ে হতে পারিনি। বাবার সম্মান রাখতে পারিনি। এই পরিবারে আমি এক কলঙ্কের নাম। এইটাই আমার একমাত্র মুক্তির রাস্তা। জাহ্নবীর চোখ ছলছল করছিল, কিন্তু গলায় অদ্ভুত দৃঢ়তা। আমাকে একটা সুযোগ দিবি হানি? আমি তোর সব কলঙ্ক মুছে দিব। পুতুলের মতো রাখব তোকে। অবুঝের মতো প্রশ্ন করলাম, মানে? বিয়ে করবি আমাকে? সবাই জানবে এই সন্তান আমাদের। জাহ্নবীর কথা শুনে থমকে গেলাম আমি। এক পুরুষ কলঙ্কিত করে চলে গেল, অন্য একজন কলঙ্ক থেকে মুক্ত দিতে চাইছে। আমি নিজের শান্তি হিসেবে জাহ্নবীর বুকটাকে বেছে নিলাম। এর থেকে সুখকর জায়গা এই পৃথিবীতে নেই। জাহ্নবী আমার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। উপস্থিত ছিল বাড়ির প্রতিটি সদস্য। একটা ছোট শিশি টেবিলের ওপর রাখা। বাবা একবার সেদিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, তুই কি করতে চাস এখন? আমার আগেই অপরাধীর মতো জাহ্নবী বলল, হানির গর্ভে আমার সন্তান মামা। একদিন রাতে আমি ওর সাথে কিভাবে যেন হয়ে গিয়েছিল বিষয়টা। পরদিন যখন আমি বিষয়টা বুঝতে পারি, তখন হানিকে বারণ করেছি যাতে কাউকে কিছু না বলে। তাই হানি চুপ করেছিল। পরিস্থিতি শান্ত হয়ে গেল। সবার চোখে অবিশ্বাসের চাহনি। ভাইয়া ছুটে এসে জানের কলার টেনে ঘুষি দিল গালে। চেঁচিয়ে বলতে লাগলো, কিভাবে হয়েছে মানে? আমার বোনের এত বড় ও না করে চুপ করেছিলি। দেখছো বাবা, এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছ ঘরে। ভাইয়া জাহ্নবীকে এলোপাথারি রতে লাগলো। জাহ্নবী এক পর্যায়ে মাটিতে পড়ে গেল। তবুও ও আমার হাত ছাড়ল না। মুঠো করে ধরে রাখল। আমি দুহাতে ওকে আড়াল করে বললাম, ভাইয়া থামো, প্লিজ ওকে রো না। মা উত্তেজিত হয়ে বলল, তোমার ভাগিনার জন্য সবকিছু হয়েছে। ভালোবেসে এই বাড়িতে ঠাঁই দিলাম আর তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস? বাবা উঠে দাঁড়ালেন। জাহ্নবীর কাছে হাঁটু গেড়ে বসলেন। জাহ্নবী আস্তে মাথা নিচু করে নিল। বাবা ভাঙা গলায় বললেন, তোকে আমার বাকি সন্তানদের মতো আগলে রেখেছিলাম, ভালোবেসেছিলাম। আমার কি এটাই প্রাপ্য ছিল জান? জাহ্নবী নীরবে চোখের পানি ফেলল। ফুফু লজ্জায় বাবার দিকে তাকালেন না। রান্নাঘর থেকে দা এনে বাবার হাতে দিয়ে বললেন, এটা দিয়ে ওকে টুকরো টুকরো করুন ভাইজান। আমি একবারও ফিরে দেখব না। চলবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।